আগের ক্লাসগুলোতে আমরা অন্যান্য অপারেটিং সিস্টেমের যে টাইপ আছে সেগুলো সম্পর্কে জেনেছি, যেমন ব্যাচ অপারেটিং সিস্টেম, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, তারপর মাল্টি প্রসেসিং, টাইম শেয়ারিং, এইগুলো সম্পর্কে আমরা আগে জেনেছি। তাহলে আজকে আমরা দুটো টাইপের অপারেটিং সিস্টেম সম্পর্কে জানবো। একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম আর আরেকটা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউট কথাটা শুনতেই যেন মনে হচ্ছে যে একটা ইনফরমেশন বিভিন্ন জায়গায় সেপারেটলি আপলোড করে রাখা। যেমন আমরা ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের ক্ষেত্রে ভাবি যে একটা জায়গায় ইনফরমেশন একটা জায়গা থেকে আরো বিভিন্ন জায়গাতে শেয়ার করে রাখছে। যেমন আমরা ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে বলি যে ব্যাংকিং একটা, যেখানে একটা সার্ভার ব্যাংকের ডেটা স্টোর যদি করে রাখে, তাহলে যদি কোনোভাবে সেই ডেটাটা করাপ্ট হয় বা কোনো কারণে সেই ডেটা লস হয়, তাহলে তার ব্যাকআপ দেওয়ার জন্য আদার্স আরো বিভিন্ন জায়গায় সেটার কপি আপলোড বা ডিস্ট্রিবিউট করে রাখা হয়, তাহলে সেখান থেকে রিকভার করা যায়। তবে সেই ডেটাগুলোকে রিলায়েবল ডেটা বলা হয়। না হলে যদি ডেটা লস হয়ে যায় তাহলে ভীষণ বড় ক্ষতির শিকার হতে হয়। সেই রকমই এই ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমরা একটা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করি। সেই কম্পিউটার নেটওয়ার্কের সাহায্যে বিভিন্ন কম্পিউটার, অনেকগুলো কম্পিউটারকে এমনভাবে কানেক্ট করা হয় যাতে সেটাকে দেখলে মনে হবে যে একটাই সিস্টেম। সেই জন্য এখানে নোডের ব্যবস্থাপনা করতে হয়। যেমন নোডের ব্যবস্থাপনা বলতে এইগুলো প্রত্যেকটা এক একটা নোড, যেমন টার্মিনাল ইটসেলফ অ্যাজ এ একটা নোড, ফাইল সার্ভার ইটসেলফ অ্যাজ এ একটা নোড। তাহলে এই একটা সিস্টেমের মধ্যে দেখতে গেলে এটা একটা 1 2 3 4 5 6 ছটা নোড ব্যবহার করা হয়েছে। এই ছটা নোড একসাথে কম্পিউটার নেটওয়ার্কের সাহায্যে কানেক্ট হয়ে একসাথে একটা সিস্টেম হিসাবে কাজ করছে। তো এই নোডগুলো কি কাজ করে? এই নোডগুলো একে অপরের রিসোর্স শেয়ার করতে পারে। যেমন ফাইল সার্ভার, ফাইল সার্ভার এখানে যাবতীয় যত ফাইল আছে এই ফাইল সার্ভারে স্টোর করে যদি আমি রাখি, তাহলে আদার্স যেগুলো কম্পিউটার বা আদার্স নোড আছে এই কম্পিউটার নেটওয়ার্কের থ্রু দিয়ে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারি। তাহলে আমার যেমন আমার মেশিনের মধ্যে বা আমার কম্পিউটারের মধ্যে থাকা ফাইলটিকে আমি যখন আমার প্রয়োজনের সাপেক্ষে আমরা কম্পিউটারে থাকা ফাইলগুলো যেমন ব্যবহার করি, সেই রকমই এই পুরো সিস্টেমটার মধ্যে থাকা যত নোড আছে সেই নোড এই ফাইল সার্ভারের মধ্যে থাকা ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে পুরো সিস্টেমটাকে মনে হবে যেন একটা এবং সিঙ্গেল সিস্টেম। তাই জন্য এখানে সম্পদ বরাদ্দ, সম্পদ মানে রিসোর্স, রিসোর্সকে কোন কোন ওয়ার্কস্টেশন বা কোন নোডের রিসোর্স কাকে বরাদ্দ করা হবে এবং কিভাবে বরাদ্দ হবে, এই ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম সেটা স্পেসিফাই বা আইডেন্টিফাই করবে। এরপর যোগাযোগ, এই যে যোগাযোগ ব্যবস্থাটা কি? কমিউনিকেশন নেটওয়ার্ক। এই যোগাযোগ ব্যবস্থাটা স্থাপন করছে কি? কমিউনিকেশন নেটওয়ার্ক। কোনো কিছু একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস যখন আমি সংযোগ করতে চাই তখন একটা নেটওয়ার্কের প্রয়োজন হয়, সেটাকে বলা হয় কমিউনিকেশন নেটওয়ার্ক। যে আমার একটা ল্যাবে ধরা যাক যে 10টা কম্পিউটার আছে, সেই 10টা কম্পিউটার একটাই প্রিন্টারকে অ্যাক্সেস করবে, তাহলে ওই 10টা কম্পিউটারের মধ্যে ল্যান কানেকশন আমার অবশ্যই করতে হবে। যদি ল্যান কানেকশন না করা হয় তাহলে প্রত্যেকটা কম্পিউটার থেকে আলাদা আলাদা ভাবে আলাদা প্রিন্টার কানেক্ট না করলে আমরা ওই প্রিন্টারকে অ্যাক্সেস করতে পারবো না। তাহলে ধরে যাক আমার এখানে একটা প্রিন্টার, আমার কতগুলো কম্পিউটার আছে বা কতগুলো নোড আছে? আমার 10টা নোড আছে। এইভাবে যদি 10টা নোড প্রিন্টারের সাথে কানেক্ট থাকে, এই 10টা নোড ওই একটা প্রিন্টারকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এদের মধ্যে পরস্পর
কমিউনিকেশন একটা নেটওয়ার্ক যদি আমি তৈরি করে ফেলি, তাহলে ওই পুরো সিস্টেমটাকে একটাই সিস্টেম মনে হবে এবং প্রত্যেকটা কম্পিউটার থেকে আমি যে কোনো প্রয়োজনে আমি প্রিন্ট দিতে পারবো ওই একটি মাত্র প্রিন্টার থেকে। তাহলে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম ঠিক এইভাবেই কাজ করে। কিভাবে সেটা আমি এখানে উল্লেখ করেছি, দেখো, একাধিক কম্পিউটার একটি নেটওয়ার্কের সাথে যুক্ত করা হয় যাতে তারা একটি একক সিস্টেম হিসাবে কাজ করতে পারে। মানে এটাই হলো ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য, যাতে অনেকগুলো কম্পিউটারকে একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করব, যাতে পুরো সিস্টেমটাকে একটা কম্পিউটার বা একটা সিস্টেম হিসেবে কাজ করতে পারে। তাহলে এর উদাহরণ কি, লিনাক্সের কিছু ভার্সন ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম হিসাবে কাজ করে, আর অ্যাপাচি। এর সুবিধা কি, নির্ভরযোগ্যতা আর কর্মক্ষমতা ও গতি। নির্ভরযোগ্যতা বললাম, ওই যে ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের ক্ষেত্রে ভাবো যে ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস যখন আমরা পড়েছি তখন ওই একই ডেটাকে বিভিন্ন জায়গায় যেমন কপি করে রাখা হয় ফর রিকভারি, কারণ একটা জায়গার ডেটা যদি নষ্ট হয় অন্য একটা জায়গা থেকে আমি সেটা ব্যাকআপ রিস্টোর করতে পারি বা রিকভার করতে পারি। তাহলে প্রত্যেকটা ডেটাকে আমি যেমন বিভিন্ন জায়গায় কপি করে রাখছি, সেই রকম এই কমিউনিকেশন নেটওয়ার্কের মধ্য দিয়ে অনেকগুলো নোডকে যখন একটা সিস্টেমে যোগ করা হচ্ছে তখনই তৈরি হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম। এবং এই ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা কার দ্বারা পরিচালিত হয়, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের সাহায্যে। তাহলে এরপর আসি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কি, এটা একটা টাইম ফ্যাক্টর কাজ করে। মানে আমরা যখন কোনো একটা নির্দিষ্ট কাজ এমন একটা নির্দিষ্ট সময়ে করতে চাই যাতে ওই টাইমে যদি একটু এদিক ওদিক হয় তাহলে আমার সিস্টেমটা কোরাপ্ট করবে। যেমন ধরো যে কোনো একটা ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট টার্গেট ফিক্সড, টাইম ফিক্সড, সেই জায়গায় ক্ষেপণাস্ত্রটা আমাদের লঞ্চ করতে হবে। তাহলে ওখানে টাইমটা এমন একটা ফ্যাক্টর যে ওই টাইমের পরে বা ওই টাইমের আগে যদি ওই ক্ষেপণাস্ত্রটি কোথাও নিক্ষেপ করা হয় বা ব্লাস্ট করে তাহলে ভীষণ ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকতে পারে। সেই রকমই এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা হলো কি, রিয়েল টাইম মানে এক্সাক্ট টাইমে কাজ করতে হয়। যে এই অপারেটিং সিস্টেমটা এমন ভাবে কাজ করে যাতে একটা নির্দিষ্ট বা কঠোর সময়সীমা থাকে, নির্দিষ্ট এবং কঠোর সময়সীমা থাকবে। যদি সময় মতো কাজটি সম্পন্ন হয় তবে সিস্টেমের, যদি সময় মতো কাজটা সম্পন্ন না হয় তাহলে সিস্টেমের কার্যকারিতা ব্যাহত হয়। মানে ওই যে আমি আগেই বললাম যে একটা কোনো ক্ষেপণাস্ত্র আমি এখান থেকে লঞ্চ করছি কোনো জায়গাকে টার্গেট করে, সেখানে টাইম ফিক্স করে দিলাম, কিন্তু তার আগে বা তার পরেই ওই ক্ষেপণাস্ত্রটা ব্লাস্ট হলো, তাহলে একটা ভীষণ ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে। আমার যে জায়গায় টার্গেট করেছি বা যে টাইম ফিক্স করেছি সেই টাইমে যদি আমি ব্লাস্ট করতে না পারি তাহলে একটা ভীষণ ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে। তো সেই রকমই ওই সব ক্ষেত্রে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। এটা দুটো ভাবে মানে দুটো টাইপ হয়। একটা হচ্ছে হার্ড রিয়েল টাইম, যেটা ওই একদম নির্দিষ্ট সময়ে কাজটা করতে হবে, সেটাকে বলা হচ্ছে হার্ড মানে স্ট্রিক্ট, তাই না? আর একটা সফট রিয়েল টাইম। সফট রিয়েল টাইম মানে সময়সীমা গুরুত্বপূর্ণ, কিন্তু যদি কিছুটা বা সামান্য টাইম মিস করে তাহলে পুরোপুরি কার্যকারিতাটা নষ্ট হয় না, এটাকে বলা হচ্ছে সফট রিয়েল টাইম। কিন্তু হার্ড রিয়েল টাইম হচ্ছে সম্পূর্ণ স্ট্রিক্ট, মানে একদম পার্টিকুলার টাইম, মানে ওই ফিক্সড করে দেওয়া টাইমটাতে যদি মিস করে তাহলে ওই সিস্টেমের পুরোপুরি কার্যকারিতাটা নষ্ট হয়ে যায় বা পুরো কোনোভাবে কাজ করতে পারে না। এটাকেই বলা হচ্ছে দুটো টাইপ, জেনে রাখো, হার্ড রিয়েল টাইম আর সফট রিয়েল টাইম, দুটো টাইপে ভাগ করা যায় এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা। আর রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের দুটো এক্সাম্পল, একটা VxOS এন্ড FreeRTOS, এই দুটো টাইপের অপারেটিং সিস্টেম আমরা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হিসেবে দেখে থাকি। আর সুবিধা কি, অত্যন্ত নির্ভরযোগ্য ও দ্রুত প্রতিক্রিয়াশীল। প্রতিক্রিয়া মানে রেসপন্স, ওই রিয়েল টাইমের রেসপন্সটা হচ্ছে খুব হাই। কারণ আর
নির্ভরযোগ্য, অবশ্যই নির্ভরযোগ্য, মানে যে অপারেটিং সিস্টেমটা সঠিক সময়ে কাজ করতে পারবে তার নির্ভরযোগ্যতা তো অবশ্যই বেশি হবে, কারণ সঠিক সময় এখানে টাইম ফ্যাক্টরটা মেন। এই এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে টাইমের গুরুত্বটা অধিক, ঠিক আছে। এই হলো যে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম এবং রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের টোটাল আলোচনা, মানে বিস্তারিত আলোচনা করলাম। আর এই দুটো অপারেটিং সিস্টেমের মধ্যে ডিফারেন্স কি থাকে, ওই টাইম ফ্যাক্টরের ডিফারেন্স থাকে। আর ডেটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা কি, কমিউনিকেশন নেটওয়ার্ক লাগে। রিয়েল টাইমে নেটওয়ার্ক থাকবে কিন্তু নোডের সংখ্যাটা সীমিত থাকবে। এখানে কমিউনিকেশন নেটওয়ার্কের দ্বারা অনেকগুলো নোডকে একসাথে একই সিস্টেমে যুক্ত করা হবে। এই হলো গিয়ে ডিস্ট্রিবিউটেড এবং রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের ধারণা। নেক্সট ক্লাসে আমরা অপারেটিং সিস্টেমের স্ট্রাকচার সম্পর্কে জানবো।